মিতালি দেবীর মেয়ে পুষ্পিতা সবে কলেজ করে বাড়ি ফিরেছে। তার হাতে একটি প্যাকেট। টেবিলের সামনে প্যাকেটটি রেখে পুষ্পিতা বলে, মা, ও মা, তাড়াতাড়ি গরম গরম চা বানাও, আমার খুব খিদে পেয়েছে। আর একটা বাটি নিয়ে এখানে এসো তাড়াতাড়ি। আরে বাবা, তুই এত চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? নিয়ে যাচ্ছি বাটি। কি এনেছিসটা কি? এই যে গলির মোড়ে একটা নতুন সিঙ্গাড়ার দোকান হয়েছে না, রাজু সিঙ্গাড়াওয়ালা নামে গো। দেখলাম ওখানে খুব ভিড় আর সবাই লাইন দিয়ে সিঙ্গাড়া কিনছে। আমিও ভাবলাম আজকে আমি বাড়িতে নিয়ে যাই, দেখি কেমন খেতে। কই বাটি এনেছো? দাঁড়াও সিঙ্গাড়াগুলো ঢালি। সিঙ্গাড়া থেকে তো বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে রে, মনে হচ্ছে ভালোই হবে। দাঁড়া, তুই সিঙ্গাড়াগুলোকে ঢাল, আমি ঘরের ভেতর থেকে সস আর গরম গরম চা করে আনছি। কতগুলো এনেছিস? তো দাদা বৌদি বাবা সবার একটা করে হবে তো? হ্যাঁ রে বাবা, আমি সবার জন্য গুনে গুনে এনেছি। যাও তাড়াতাড়ি চাটা করে আনো তো। কিছুক্ষণ পর মিতালি দেবী চা করে নিয়ে আসেন এবং সবাই মিলে রাজু সিঙ্গাড়াওয়ালার সিঙ্গাড়া খায়। সিঙ্গাড়া খেয়ে সবার খুব ভালো লাগে এবং সবাই খুবই প্রশংসা করে। বিশেষ করে পুষ্পিতার বৌদি মিনার সিঙ্গাড়া খুবই ভালো লাগে। আরে বাহ পুষ্পিতা, সিঙ্গাড়াটা তো খুব টেস্টি গো। এতদিন এত জায়গায় সিঙ্গাড়া খেয়েছি, কোনো জায়গায় সিঙ্গাড়াতে বেশি মশলা থাকে, আবার কোথাও কোথাও দেখেছি ময়দার খোলাটা মোটা হয়। আমার তো খুব একটা ভালো লাগে না, কিন্তু এই সিঙ্গাড়াটা না একেবারে পারফেক্ট হয়েছে। যেমন টেস্ট তেমনি ক্রিস্পি। এবার বুঝতে পারছি গলির মোড়ে কেন সবাই এত ভিড় করে থাকে। তা হ্যাঁ রে, মাঝে মধ্যে ওখান থেকে সিঙ্গাড়া নিয়ে খেলেই তো হয়। রোজ সন্ধ্যেবেলা টিফিন খাওয়া নিয়ে কত সমস্যা হয়, কি হবে না হবে। এখন করে মাঝে মধ্যে সিঙ্গাড়া নিয়ে আসবি কেমন? এভাবেই তাদের পরিবারের সবাই কয়েকদিন ছাড়া রাজু সিঙ্গাড়াওয়ালার দোকান থেকে সিঙ্গাড়া আনায় এবং সবাই মিলেমিশে মজা করে খায়। কয়েকদিন পর মিনা তার শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, আজ সন্ধ্যাবেলা সবাই কি খাবে? চাউমিন তো শেষ হয়ে গেছে আর বাড়িতে বেসনও নেই। এক কাজ করলে হয় না, রাজু সিঙ্গাড়াওয়ালার কাছ থেকে সিঙ্গাড়া নিয়ে এলে তো সবাই খেয়ে নিত। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কাউকে পাঠিয়ে দিচ্ছি বৌমা। এই বলে তিনি তার মেয়েকে সিঙ্গাড়া আনার কথা বলেন। কিছুক্ষণ পর সিঙ্গাড়া হাতে পুষ্পিতা বাড়িতে আসে এবং তার মাকে চুপি চুপি বলে, দেখো মা, রোজ রোজ এই সিঙ্গাড়া খাওয়া কিন্তু ঠিক হচ্ছে না। বৌদি কিভাবে নিজে কাজ থেকে বাঁচার চেষ্টা করছে দেখো। আগে বাড়িতে হয় চাউমিন নয় ম্যাগি, তা না হলে তেলে ভাজা কিছু না কিছু একটা করতো। এখন তো দুদিন ছাড়াই শুধু সিঙ্গাড়া আনতে বলছে আর বসে বসে খাচ্ছে। কথাটা তুই ঠিকই বলেছিস। তাছাড়া দুদিন ছাড়াই 100 টাকা সিঙ্গাড়া আনতে হচ্ছে, এতে করে তো টাকা পয়সাও বেশি খরচ হচ্ছে রে। এবার থেকে সিঙ্গাড়া আনাটা বন্ধ করতে হবে, বুঝলি? এই বলে মিতালি দেবী তার মেয়ের কথা শোনে আর তারপর থেকে রাজু সিঙ্গাড়াওয়ালার কাছ থেকে সিঙ্গাড়া আনানো বন্ধ করে দেন। মিনা কয়েকবার তার শাশুড়িকে সিঙ্গাড়া আনানোর কথা বলে, কিন্তু তিনি প্রত্যেকবার কিছু না কিছু বলে তাকে এড়িয়ে যান। একদিন মিনা নিজেই টাকা নিয়ে সিঙ্গাড়া কিনতে চলে যায়, কিন্তু দোকানে খুব বেশি ভিড় হওয়ার কারণে সে সিঙ্গাড়া কিনতে পারে না এবং খালি হাতে বাড়ি ফিরে আসে। এবার কি করি? কয়েকদিন থেকে সিঙ্গাড়া খেয়ে খেয়ে আমার তো সিঙ্গাড়া খাওয়ার অভ্যাস হয়ে গেছে। এখন যদি সিঙ্গাড়া না পাই তাহলে আমার মনই ভরবে না। এক কাজ করি, নিজেই তাহলে সিঙ্গাড়া বানানোর চেষ্টা করি। এই বলে মিনা নিজেই সিঙ্গাড়া বানানোর চেষ্টা করে। সন্ধ্যাবেলা সবাই যখন চা জল খাওয়ার জন্য বসেছিল, তখনই মিনা তাদের সবার সামনে 1 প্লেট সিঙ্গাড়া নিয়ে যায়, যা দেখে সবাই একটু অবাক হয়। দেখলে তো মা, তুমি সিঙ্গাড়া আনতে দাওনি বলে বৌদি নিজেই লুকিয়ে লুকিয়ে সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছে। আমি তোমায় বলেছিলাম না? কাজ না করে করে না বৌদির হ্যাবিট হয়ে গেছে গো। এখন বৌদি আর বাড়িতে কিচ্ছু করবে না, তুমি দেখবে রোজ ওই সিঙ্গাড়া আনবে আর সবাইকে খাওয়াবে। এটা কি হলো বৌমা? আমি তো বললাম যে সিঙ্গাড়া কেউ খাবে না, তুমি নিজে গিয়ে সিঙ্গাড়া নিয়ে এলে। বাড়িতে একটু তেলে ভাজা বেগুনি করলে কি হতো শুনি? আরে বাবা, আপনারা দুজন শুধু শুধু আমার উপরে এভাবে ঝাঁপিয়ে পড়ছেন কেন? আগে শুনুন ব্যাপারটা কি হয়েছে, তারপর তো এসব বলবেন। এই সিঙ্গাড়াটা রাজু সিঙ্গাড়াওয়ালার কাছ থেকে কেনা হয়নি, এটা আমি নিজে বাড়িতে তৈরি করেছি। কি? তুমি বাড়িতে সিঙ্গাড়া তৈরি করেছো? তাও আবার নিজের হাতে? বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না গো। তোমার বিশ্বাস হবে কি করে? তোমার মাথায় তো সবসময় উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঘোরে। যদি বিশ্বাস না হয় তাহলে একটা সিঙ্গাড়া খেয়ে দেখো, তারপর বুঝবে। এরপর সবাই মিনার হাতে সিঙ্গাড়া খায় এবং সেই সিঙ্গাড়া রাজু সিঙ্গাড়াওয়ালার দোকানের থেকে একেবারে আলাদা রকম ছিল। তবে সিঙ্গাড়া খুব একটা খারাপ হয়নি, সবাই মোটামুটি ভালোই বলে। কিন্তু পুষ্পিতা বলে, বাবা, তোমরা এমন করছো যেন বৌদি একেবারে রাজু সিঙ্গাড়াওয়ালাকে হার মানিয়ে ফেলেছে। এই সিঙ্গাড়াটা একটা সিঙ্গাড়া মনে হচ্ছে নাকি ভর্তা খাচ্ছি? সত্যি করে বলো তো বৌদি, তুমি সিঙ্গাড়াটা কি দিয়ে তৈরি করেছো?
তোমার তো পছন্দ হয়নি, তাহলে তুমি জেনেই বা কি করবে বলো তো? আচ্ছা ঠিক আছে, তাও আমি বলছি, রাতে যে আলুগুলো বেঁচে গিয়েছিল সেই আলু দিয়ে আমি আলু ভর্তা করেছি, তারপর তা দিয়ে সিঙ্গাড়া। এ বাবা, তুমি আলু ভর্তা দিয়ে সিঙ্গাড়া বানিয়েছো? তুমি জানো সিঙ্গাড়ার আলু আর ভর্তার আলুর মধ্যে কতটা পার্থক্য আছে? তুমিও না বৌদি, যেটা পারো না সেটা কেন যে করতে যাও কে জানে। আচ্ছা বাবা, আমি তো তোমাকে জোর করে খাওয়াচ্ছি না, তোমার খেতে ইচ্ছে গেলে খাবে, না গেলে না খাবে, ব্যাস কথা শেষ। এই বলে তারা যে যার ঘরে চলে যায়। কিন্তু এরপর থেকে মিনা প্রায় আলু ভর্তা দিয়ে সিঙ্গাড়া বানাতো এবং তার ভর্তা সিঙ্গাড়া বাড়িতে প্রায় সবাই খেত। সবারই মোটামুটি পছন্দ ছিল। ধীরে ধীরে বাইরের সিঙ্গাড়া আনা পুরো বন্ধ হয়ে যায় এবং বাড়ির সিঙ্গাড়াটাই সবার প্রিয় হয়ে ওঠে। তবে এই কথাটা পুষ্পিতার খুব একটা পছন্দ ছিল না। কিছুদিন পর পুষ্পিতার বিয়ের যোগাযোগ দেখা শুরু হয় এবং তখন সে তার মাকে এসে বলে, দেখো মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি জানি তোমরা আমার বিয়ে নিয়ে খুবই চিন্তিত আর এই জন্যই বাইরে থেকে ছেলে দেখাশোনা শুরু করেছো, কিন্তু আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করতে চাই। এই, এতদিন পর আমাদেরকে এই কথা বলছিস তুই? কোন ছেলেকে ভালোবাসিস? হ্যাঁ, কোথায় বাড়ি তার, আর সে কি করে? ওর নাম হচ্ছে বিশাল, ওদের কাপড়ের ব্যবসা। ও আমাদের কলেজেই পড়তো, এখন ওর বাবার সঙ্গে ব্যবসা করে। তোমরা বললে ওর বাড়ির লোকজনকে নিয়ে যে কোনো একদিন আমাদের বাড়িতে সম্বন্ধের জন্য আসতে পারে। এরপর মিতালি দেবী তার মেয়ের কাছ থেকে বিশাল নামের ছেলেটির পুরো ডিটেলস নেয় এবং তাদের বাড়িতে খবর পাঠান। এবং কিছুদিন পর বিশাল তার বাবা মায়ের সাথে মিতালি দেবীর বাড়িতে আসে। অনেক রকমের খাবার দাবারের সঙ্গে মিনা তার স্পেশাল ভর্তা সিঙ্গাড়া বানায়। সবকিছু সবাই খায়। এরপর সিঙ্গাড়া খেয়ে পুষ্পিতার হবু শাশুড়ি রোহিণী দেবী বলেন, আরে বাহ দিদি, আমি এত কিছু খেলাম কিন্তু সবকিছুর মাঝে এই সিঙ্গাড়াটা একেবারে আলাদা রকম লাগছে। তাই এই সিঙ্গাড়াটা আপনারা কোথা থেকে আনিয়েছেন? আশেপাশের কোনো দোকান থেকে নাকি? আরে না না দিদি, কোনো দোকান থেকে আনানো হয়নি, এটা আমাদের বাড়িতেই তৈরি হয়েছে। আমার বৌমা নিজের হাতেই সিঙ্গাড়া বানিয়েছে। বাহ, বৌমা তো খুব ভালো রান্না বান্না করতে পারে দেখছি। সত্যি আপনারা খুবই লাকি। আচ্ছা পুষ্পিতা, তুমি রান্না বান্না করতে পারো তো? দেখো, আর কিছু রান্না করতে পারো আর নাই পারো তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু নিজের বৌদির হাতের এই সিঙ্গাড়াটা বানানো শিখে নাও। বিয়ের পর কিন্তু তোমাকে আমাদেরকে প্রায়ই এই সিঙ্গাড়াটা বানিয়ে খাওয়াতে হবে। অবশ্যই অবশ্যই, কেন শিখবে না? আমার বৌমা 2-1 দিনের ভিতরেই ওকে সিঙ্গাড়া বানানো শিখিয়ে দেবে। এরপর বিয়ের দিন ফাইনাল হয়ে যায় এবং পাত্রপক্ষরা চলে যায়। পুষ্পিতা তার মাকে বলে, এটা কি হলো মা? কে তোমাকে বলতে বললো যে সিঙ্গাড়াটা বৌদি বানিয়েছে? বলতেই তো পারতে যে কোনো দোকান থেকে আনানো হয়েছে। এবার আমাকেও এই সিঙ্গাড়াটা বানানো শিখতে হবে। আমি বৌদির কাছ থেকে এই আজব ধরনের সিঙ্গাড়া শিখতে চাই না মা, আমার নিজেরই ভালো লাগে না, তো আমি লোককে কি করে বানিয়ে খাওয়াবো? তুই শুধু শুধু এসব বাজে কথা বকছিস। সত্যি বলতো, তোর বৌদির হাতে সিঙ্গাড়াটা কি ভালো হয় না? আমরা তো সবাই খেয়ে দেখেছি, সিঙ্গাড়াটা বেশ ভালো হয়। মানছি প্রথম কয়েকদিন অতটা ভালো হয়নি, কিন্তু যত দিন যাচ্ছে তোর বৌদির হাত কিন্তু আরো পাকা হয়ে উঠছে। আমার কথা শোন, এখনো কিছুদিন সময় আছে। রোজ রান্নাঘরে গিয়ে দুজনে মিলে রান্না বান্নাগুলো কর, তাহলে দেখবি ওর সাথে থাকতে থাকতে তুই ওর মতো রান্না শিখে যাচ্ছিস। তোমার মাথা খারাপ নাকি মা? একে তো ওই বাসি পচা আলু দিয়ে সিঙ্গাড়া তৈরি করে, তাও আবার এত সুনাম। আমি এসব কিছু পারবো না। এই বলে পুষ্পিতা চলে যায়। কয়েকদিন পর বিশাল পুষ্পিতার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে এবং এসেই মিনাকে তার হাতে স্পেশাল সিঙ্গাড়া তৈরি করার কথা বলে। হাসতে হাসতে রান্নাঘরে চলে যায় সে। খানিকক্ষণ পর সে সিঙ্গাড়া তৈরি করে নিয়ে আসে। বিশাল সিঙ্গাড়া খায়, গল্পগুজব করে বাড়ি চলে আসে। এরপর রাতে বিশালের মা রোহিণী দেবী পুষ্পিতাকে ফোন করে আর বলে, হ্যালো হ্যালো পুষ্পিতা, তুমি কোথায় আছো? একটু তাড়াতাড়ি সান নার্সিং হোমে আসতে পারবে? আসলে আমরা সবাই ওখানে আছি। বিশালের না ফুড পয়জনিং হয়ে গেছে, ওর শরীরটা খুবই খারাপ, ওকে এখানে অ্যাডমিট করতে হয়েছে। ব্যাস, রোহিণী দেবীর ফোন আসার পরেই পুষ্পিতার মাথা খারাপ হয়ে যায় এবং সে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে। আরে কি হলোটা কি? তুই এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? পরিষ্কার করে বলবি তো কি হয়েছে। যা হওয়ার তাই হয়ে গেছে মা। তোমার বৌমা বাসি পচা আলু দিয়ে সিঙ্গাড়া তৈরি করে বিশালকে খাইয়েছিল আর ওর ফুড পয়জনিং হয়ে গেছে। ওকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। দেখলে তো তোমার বৌমা নিজের জেদের বসে আজ কি করলো। আজ যদি ওই সিঙ্গাড়াটা না বানাতো তাহলে বিশালের না এত বড় ক্ষতিটা হতো না। পুষ্পিতা, তুমি কেন এসব বলছো? আমি বিশালকে ডেকে বাসি আলুর কেন সিঙ্গাড়া খাওয়াবো? আমি তো টাটকা আলুকে ভর্তা করে সিঙ্গাড়া বানিয়েছিলাম। থাক বৌদি, তোমার কি সিঙ্গাড়া আর কি মশলা আমার সব জানা আছে। তুমি ইচ্ছে করে এরকম করেছো। আসলে তুমি আমার উপরে হিংসা করো, আমাকে সহ্য করতে পারো না।
তুমি শুধু দাদার স্ত্রী তাই এখানে আছো, তা না হলে না আমি এক্ষুনি এখান থেকে বিদায় করে দিতাম। পুষ্পিতা, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। আমি বলছি তো আমি বাসি আলু ব্যবহার করিনি, তাও কেন তুমি আমাকে এভাবে বলছো? পুষ্পিতা রেগে সেখান থেকে চলে যায় এবং হাসপাতালে গিয়ে তার শাশুড়ির সঙ্গে দেখা করে। পেছন পেছন বাড়ির সবাই আসে আর রোহিণী দেবী বলেন, আর বলো না মা, ওরা 3 বন্ধু রাস্তায় ফুচকা খেয়েছিল। আমি জানতাম না এই রাতেই হঠাৎ এত ব্যথা শুরু হতে। ও আমাকে সবকিছু বলল। এখন সেই 2 বন্ধুও হাসপাতালে ভর্তি আছে। ফুচকাতে কিছু একটা ছিল যার ফলে ওদের ফুড পয়জনিং হয়েছে। ডাক্তারবাবু বলেছেন 2 দিন এখানে থাকতে হবে, তারপরে ডিসপ্যাচ করবে। রোহিণী দেবীর কথা শুনে পুষ্পিতা চুপ করে যায়। সবাই সেখানে দাঁড়িয়েছিল কিন্তু কারোর মুখে কোনো কথা ছিল না। পুষ্পিতা নিজের ভুল বুঝতে পারে এবং মনে মনে খুবই লজ্জিত হয়। পরের দিন পুষ্পিতা তার বৌদির কাছে যায় এবং হাত জোড়ো করে ক্ষমা চায়। সবাই মিনাকে খুব বোঝায় এবং মিনা পুষ্পিতাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে পুষ্পিতা মিনার কাছে রান্না বান্না শেখে এবং বিয়ের পর সে তার শ্বশুর বাড়িতে লোকজনকে তার হাতে সুস্বাদু ভর্তা সিঙ্গারা তৈরি করে খাওয়ায়, যার ফলে সবাই খুব খুশি হয়ে যায়। এভাবেই সে সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অনিলা দেবী তার একমাত্র ছেলে অনুরাগ ও বৌমা পুষ্পিতার সঙ্গে বাস করত। অনিলা দেবী স্বভাবে একটু লোভী প্রকৃতির মানুষ ছিল। ধীরে ধীরে তার লোভের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে সে এখন টাকা ছাড়া কিছুই বুঝতো না। অনুরাগ একটা সরকারি দপ্তরে বেশ ভালো বেতনে চাকরি করত। এমনই একদিন অনিলা দেবী বাড়িতেই ছিল। তখন, কি গো অনিলা দেবী, শুনছো? আমাদের গ্রামের অদিতি গো, যার ছেলে রেলে চাকরি করে, আজ ওর ছেলে কুশালের বিয়ে। হ্যাঁ, এতে বলার কি আছে? বিয়ে তো সকলেরই হবে। আমিও তো আমার ছেলের বিয়ে দিয়েছি। আরে বাবা, এই বিয়ে সেই বিয়ে নয়। তুমি তো তোমার ছেলের বিয়েতে টাকা পাওনি, কিন্তু অদিতির ছেলে কুশাল সরকারি চাকরি করে বলে বিয়েতে 5 লক্ষ টাকা যৌতুক পেয়েছে। এখন সময়ও এসেছে, ছেলে সরকারি চাকরি করলে মেয়ের বাবারা বস্তায় করে টাকা দিচ্ছে। হ্যাঁ তাই তো, আমিও তো তাহলে অনুরাগের বিনাপনে বিয়ে দিয়ে লস করেছি। আমার ছেলেও তো সরকারি চাকরি করে। এখন আমিও যদি যৌতুক চাইতাম তাহলে অনেক টাকা পেতাম। কি হলো দিদি, আপনি কি চিন্তা করছেন? আপনি এখন লস করেছেন এটাই ভাবছেন, তাই তো? আমি জানি আপনার এটাই মনে হবে, কিন্তু কি আর করবেন, এখন কি আর কিছু করতে পারবেন? হ্যাঁ পারবো, কেন পারবো না? প্রয়োজনে আমি আমার ছেলের দ্বিতীয় বিয়ে দেব আর যৌতুক নেব। এখন কি আমার ছেলের যোগ্যতা কম আছে নাকি ওর বয়স হয়ে গিয়েছে? এ বাবা, এই আমি কোথায় কি বলে ফেললাম? এখন যদি সত্যি সত্যি ছেলে দ্বিতীয় বিয়ে দিয়ে দেয়, আমি এখন এখান থেকে পালাই বাবা। আচ্ছা ঠিক আছে দিদি, আমি আসছি। বিয়ে দিলে আমায় নিমন্ত্রণ করতে ভুলবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। শুধু একবার অনুরাগকে রাজি করতে পারলেই হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন অনুরাগ রাজি হয়ে যায়, তাহলেই তো আপনি নিমন্ত্রণ পাবেন। এভাবেই সেদিন অনিলা দেবী প্রতিবেশীটিকে বলতে থাকে। তার কথা শুনে প্রতিবেশীটি একটু অবাক হয়েই সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। অনিলা দেবী অনুরাগকে প্রতিদিনই দ্বিতীয় বিয়ের ব্যাপারে বলতে থাকে। অনুরাগ তার মায়ের সমস্ত কথাই শুনত, তাই একদিন সেও দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়ে যায় এবং অবশেষে অনিলা দেবীর মনস্কামনা পূরণ হয় ও শেষ বেশ মোটা টাকার যৌতুক নিয়ে অনুরাগের বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমা নিয়ে আসে। তখন, কোথায় গেলে বড় বৌমা? ও বড় বৌমা, তাড়াতাড়ি বরণ ডালা সাজিয়ে এখানে নিয়ে এসো। বাড়িতে নতুন বৌমা মানে লক্ষ্মী এসেছে। লক্ষ্মী আর কতক্ষণই বা দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে? কি বাড়িতে নতুন বৌমা এসেছে মানে? এই বাড়িতে একটাই ছেলে, এখন নতুন বৌমা কি করে আসবে? যাই একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ মা, আসছি, একটু দাঁড়ান। এই বলে পুষ্পিতা বরণডালা সাজিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে সেখানে এসে দেখে তার স্বামী অনুরাগ ও শাশুড়ি মা সত্যি সত্যি একটি মেয়েকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন, কি হলো বৌমা, দাঁড়িয়ে রইলে যে? তাড়াতাড়ি নিয়মগুলো সম্পন্ন করো। কিন্তু মা, আপনি এটা কি করে করতে পারলেন? আর এই যে অনুরাগ, আমি এখানে থাকা সত্ত্বেও তুমি আবার বিয়ে করেছো? না পুষ্পিতা, আসলে আমি এটা করতে চাইনি। তুমি তো আমায় ভালো করেই জানো যে আমি মায়ের সমস্ত কথাই শুনি, আর মাই আমাকে দ্বিতীয় বিয়ে করার কথা বলেছেন। এই তুই চুপ কর, তোকে কোনোই কথা বলতে হবে না, যা বলার আমি বলছি। আর এই যে বড় বৌমা, আজ শুভ দিনে একদম কানের কাছে ভ্যাবা করে কাঁদবে না। তোমার কুমিরের কান্না তুমি বন্ধ করো আর যা বলছি তাই করো। কিন্তু মা, আপনারা আমার সঙ্গে ধোঁকা করেছেন।
কেন আমার মধ্যে কি অসুবিধা ছিল যে আপনি অনুরাগের আবার বিয়ে দিতে গেলেন? দেখো আমি অত শত জানি না, আর ধোকা তো আমাদের সঙ্গে করেছো, তাও তোমরা দুই বাবা মেয়েতে মিলে। এই বলে অনিলা দেবী পুষ্পিতাকে পুরানো দিনের কথা বলতে থাকে। আসলে কয়েক বছর আগের কথা, যখন অনিলা দেবী তার ছেলে অনুরাগকে নিয়ে পুষ্পিতার বাড়িতে গিয়েছিল পুষ্পিতাকে নিজের বাড়ির বৌমা করার জন্য। পুষ্পিতার বাবা তাপসবাবু এক ধনী ব্যবসায়ী ছিল, আর সম্পত্তির লোভে পড়েই অনিলা দেবী পুষ্পিতাকে দেখতে তাদের বাড়ি গিয়েছিল। তখন দেখ অনুরাগ, পুষ্পিতা বাবার একটি মাত্র মেয়ে, বাবার অবর্তমানে সমস্ত সম্পত্তি আমাদেরই হবে, এর থেকে ভালো সম্বন্ধ আর হবে না, বুঝলি? কিন্তু মা, আমাদের এটা ভাবা ঠিক হবে না, কারণ বেশি লোভ মানুষের ভালো নয়। আর এমনিতেও যেখানে আমি ঈশ্বরের কৃপায় ভালোই তো কাজ করি। কিন্তু এখন আস্তে কথা বলো, ওরা সামনেই আছে, না তো আমাদের কথা শুনতে পেয়ে যাবে। তাহলে অনিলা দেবী, আপনারা কি সিদ্ধান্ত নিলেন বলুন? আমার দিক থেকে দেখতে গেলে অনুরাগ সরকারি চাকরি করে, ও যোগ্য ছেলে, তাই এই বিয়েতে আমার প্রথম থেকেই কোনো আপত্তি নেই। এভাবেই সেদিন অনিলা দেবী বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। এরপর কিছুদিনের মধ্যেই পুষ্পিতার অনুরাগের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের 1 বছর পর্যন্ত পুষ্পিতা বেশ সুখে শান্তিতেই বাস করছিল। কিন্তু এমনই একদিন হঠাৎ করে পুষ্পিতার বাবা তাপসবাবুর খুব শরীর অসুস্থ হয়ে পড়ে। এরপর পুষ্পিতা তার বাবার বাড়ি গেলে, মা পুষ্পিতা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে। আমার জীবনের শেষ ইচ্ছাটুকু পূরণ করার সময় চলে এসেছে, তাই আমি মারা যাওয়ার আগে আমার সব সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে যেতে চাই। আর ঈশ্বরের কৃপায় তোর তো কোনো অভাব নেই, তা তোর কি কোনো আপত্তি আছে? হ্যাঁ বাবা, তুমি এটা খুব ভালো ভেবেছো। আমি আজই উকিল কাকুকে ডেকে পাঠাচ্ছি, উনি এসে সব ঠিক করে দেবেন। এরপর কয়েকদিনের মধ্যেই তাপসবাবু তার সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দান করে মারা যান। কিন্তু এই সমস্ত ব্যাপার অনিলা দেবী এবং তার ছেলে অনুরাগের অগোচরেই ঘটেছিল। যেদিন এই সমস্ত ব্যাপারে অনিলা দেবী টের পায়, সেদিন থেকেই পুষ্পিতার প্রতি তাদের দুর্ব্যবহার শুরু হয়ে যায়। এই কারণেই পূজা ধনী বাড়ির মেয়ে হওয়ায় অনিলা দেবী তার ছেলে অনুরাগের দ্বিতীয় বিয়ে দেয় পূজার সঙ্গে। তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও গিয়ে পূজাকে বরণ করে ঘরে তোলো। আজ থেকে তুমি এই বাড়িতে কাজের মেয়ের মতো থাকবে, বুঝেছো? যা বলবো তাই করবে। এরপর পুষ্পিতা কান্না ভরা চোখে না চাইতেও তার সতীন পূজাকে বরণ করে ঘরে তোলে। পরের দিন সকালে, এই যে মা, পুষ্পিতা আমার শহরের বাইরে পোস্টিং পড়েছে, আমি ওখানেই যাচ্ছি। আর এখন থেকে হয়তো কয়েক মাস আমি বাড়িতেও ফিরতে পারবো না। কিন্তু বাবা, তুই তো কালই পূজাকে বিয়ে করলি, আর আজই চলে যাচ্ছিস, যেখানে তোর বিয়ের একদিনও হয়নি। তুই আর কয়েকটা দিন থেকে যেতে পারতিস। দেখো মা, কাজের ক্ষেত্রে এরকম বললে হয় না। এখন তুমি জোর করেছিলে বলে তাই আমি বিয়ে করেছি, আর যদি আমি এখানেই থেকে যাই তাহলে হয়তো আমার চাকরিটাই চলে যাবে। এই না না, তোমাকে থাকতে হবে না, তুমি চলে যাও। না তো আমার সামনের মাসে শপিং মেকআপ কোথা থেকে আসবে? আর এমনিতেও প্রতি মাসে আমার 15,000 টাকা হাত খরচ লাগে। শতরূপার কথা শুনে অনিলা দেবী তখন অবাক হয়ে যায়, কারণ এর আগে পুষ্পিতা কখনো এরকম কোনো খরচের কথা বলেনি। এরপর অনুরাগ সেখান থেকে চলে যায়। এভাবেই সেই মাসটা কেটে যায়। কিন্তু অনুরাগ বাড়িতে না ফিরলে পুষ্পিতা ও অনিলা দেবী খুবই চিন্তায় পড়ে যায় এবং অনিলা দেবী বারবার অনুরাগের নাম্বারে কল করতে থাকে। তখন, হে ঈশ্বর, আমার ছেলের কি হলো কি জানি, এতবার ফোন করছি ও একবারও ফোন তুলছে না। এখন আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। অনিলা দেবী মনে মনে এসবই দুশ্চিন্তা করছিল। ঠিক সেই সময় সেখানে পূজা আসে ও সে বলে, কি হলো মা, আপনার ছেলে কোথায় গেল? এখনো বাড়ি ফেরেনি কেন? আমার মেকআপ জুয়েলারি সব ওল্ড হয়ে গিয়েছে, আমায় কখন ওগুলো কিনে দেবে? ছি বৌমা, তোমার এগুলো বলতে লজ্জা করে না? দেখতেই তো পাচ্ছ আমরা চিন্তায় আছি, আর তোমার এখন মেকআপ জুয়েলারি দরকার? হ্যাঁ দরকার আছে, আর এতে লজ্জার কি আছে? আমি এই বাড়িতে 5 লক্ষ টাকা দিয়ে বউ হয়ে এসেছি, আর আমি এখন যা বলবো সেটাই আপনাদেরকে করতে হবে, বুঝেছেন? আর আপনারা যদি আমার শখ পূরণ করতে নাই পারবেন, তাহলে আমায় এই বাড়িতে নিয়ে এসেছিলেন কেন? চুপ করো বৌমা, আমি সত্যিই তোমাকে নিয়ে এসে বড়ই ভুল করে ফেলেছি। এখন একবার অনুরাগকে আসতে দাও, তারপর আমি তোমাকে এই বাড়ি থেকে পাঠানোর ব্যবস্থা করছি। তারা যখন কথাবার্তা বলছিল, ঠিক সেই সময় অনুরাগ সেখানে আসে ও সে বলে, তার জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না মা, আমি এসে গিয়েছি।
হ্যাঁ রে বাবা, তুই কোথায় ছিলিস, কি করছিলিস, আমার ফোন তুলছিলিস না কেন? তুই জানিস আমি আর পুষ্পিতা তোকে নিয়ে কত চিন্তা করছিলাম। আর বাবা, তোকে চিন্তা করতে হবে না, আমি জানি তুই এরকম কেন করছিলিস। তোর পূজাকে বিয়ে করা নিয়ে সমস্যা, তাই তো? আমি ঠিক করে নিয়েছি, ওকে ওর টাকা ফেরত দিয়ে তোর সঙ্গে ডিভোর্স করিয়ে নেব। আরে মা, তার আর প্রয়োজন হবে না, কারণ আমার শতরূপার সঙ্গে বিয়েই হয়নি। আসলে এ সবই আমার ও আমার বন্ধু শতরূপার প্ল্যান। এই বলে অনুরাগ আসল ঘটনা বলতে থাকে। আসলে পূজা অনুরাগের বন্ধু ছিল। অনুরাগের তার মায়ের লোভ লালসা মোটেও ভালো লাগতো না, আর তাই অনিলা দেবীকে শিক্ষা দেওয়ার জন্যই তারা এটা করেছিল। তারা বোঝাতে চেয়েছিল যে যৌতুক নিয়ে বিয়ে করলে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে, আর বিবাহ বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে তথা সংসারের বড় বড় সমস্যা যে যৌতুকের কারণেই হয়, এটাও তারা বলতে থাকে। যেগুলো শুনে অনিলা দেবী তার ভুল বুঝতে পারে ও সে তখন সকলের কাছেই ক্ষমা চেয়ে নেয়। এরপর তারা সকলেই তাকে ক্ষমা করে দেয়, আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।